গোটা দেশ জুড়ে ভারতীয় রেলের নেটওয়ার্ক চালাতে গিয়ে নাকি কার্যত নাভিশ্বাস উঠেছে রেল মন্ত্রকের। গত কয়েক বছর ধরে রেল অর্থনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বারবার ধরে এই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেছেন যে দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিবিদদের যা অভ্যাস সেই অনুযায়ী তারা ভারতীয় রেলের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত না নেওয়ার ফল হিসাবেই ভারতীয় রেলকে কার্যত প্রাণান্তকর অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। একদিকে বিপুল পরিমাণ পরিকাঠামোগত খরচ, অন্যদিকে রেলে যত সংখ্যক কর্মচারী চাকরি করেন তাদের মাইনে দেওয়া বা অবসরকালীন ভাতা দেওয়ার বিষয়টি, এর পাশাপাশি আনুষঙ্গিক খরচ তো বৃদ্ধি পেতে শুরু করেই দিয়েছে। এবং চর্চায় বারবার ধরেই হয়েছে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় থাকে, যারা রেল মন্ত্রক চালায়, তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ সুবিধার জন্য তারা কোথাও গিয়ে রেলের ভাড়া বৃদ্ধি করতে চান না। তার কারণ ভারতীয় রেল আম জনতার জন্য, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে একদম উচ্চ শ্রেণী বা উচ্চবিত্তের মানুষজন তারা প্রত্যেকেই ভারতীয় রেল ব্যবহার করে থাকেন। ফলে ভারতীয় রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে চর্চা বহু বছর ধরে হয়ে আসছে। তো চলতি বছরে দেখতে পাওয়া গেল একটু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিতেই দুবার ভাড়া বৃদ্ধি করলো ভারতীয় রেল। গত জুলাই মাসে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, আর এই মুহূর্তে আমার হাতে ভারতীয় রেলের যে নোটিফিকেশান রয়েছে সেখানে তারা পুনরায় ভাড়া বৃদ্ধি করলো, যা আগামী 26শে ডিসেম্বর থেকে, ঠিক শুনছেন, আগামী 26শে ডিসেম্বর থেকে, অর্থাৎ এই উৎসবের মরশুম, বর্ষ শেষ এবং নতুন বছরকে স্বাগত জানানোর সময় তখন থেকে এই ভাড়া বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যদিও রেলের আধিকারিকরা বলছেন ভারতীয় রেলে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অনুযায়ী যে পরিমাণ ভাড়া বৃদ্ধি করা হয়েছে তা আদপেও কিছু নয়। অর্থাৎ সাধারণ মানুষের ঘাড়ে ভারতীয় রেলের এই ভাড়া বৃদ্ধির কারণে যে বোঝা চাপবে এটা তারা মানতে নারাজ। একবার আপনাদেরকে জানিয়ে রাখি নোটিফিকেশান কি বলছে। রেল জানাচ্ছে যে দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এসি নন এসি দুটোতেই সংরক্ষিত শ্রেণীতে টিকিটের ভাড়া বাড়ছে। নয়া কাঠামো অনুযায়ী দূরপাল্লার ট্রেনের সাধারণ শ্রেণীতে 215 কিলোমিটার পর্যন্ত যাত্রা করলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। তবে তারপর যদি কেউ যাত্রা করেন তবে 1 পয়সা করে প্রত্যেক কিলোমিটারে ভাড়া বৃদ্ধি হয়েছে। দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসে এসি এবং নন এসি উভয় ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সংশোধিত যে চার্ট আমার হাতে রয়েছে সেখানে তারা উল্লেখ করছেন যে নন এসিতে 500 কিলোমিটার পর্যন্ত যাতায়াতের জন্য যাত্রীদের অতিরিক্ত 10 টাকা করে গুনতে হবে। এসির টিকিটের ক্ষেত্রে যেহেতু প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত আগেই নোটিফিকেশনে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং ভারতীয় রেলের বক্তব্য, এই ভাড়া বৃদ্ধির ফলে প্রায় 600 কোটি টাকা অতিরিক্ত তারা আয় করতে পারবে, যা দিয়ে ভারতীয় রেলের যে ভাড়ার, যেটা বারবার ধরে গত কয়েক বছর ধরে আলোচনা এসছে যে সমস্যায় পড়েছে, তারা অর্থ জোগাড় করে উঠতে পারছে না, যে কারণে বিভিন্ন জায়গায় কাজ আটকে রয়েছে, সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় রেলের তো একটা বড় অংশের যাত্রীরা যারা ব্যবহার করেন, সেই ভাড়া বৃদ্ধিতে ব্যবহার করেন হচ্ছে যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন। এবং প্রত্যেক দিন গোটা দেশ জুড়ে ভারতীয় রেলের নেটওয়ার্কে লোকাল ট্রেনে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। অনেকেই আছেন যারা দৈনিক টিকিট কাটেন, অনেকেই আছেন যারা মান্থলি বা সিজন টিকিটের ওপর অভ্যস্ত থাকেন। দুটি ক্ষেত্রেই অবশ্য এখানে ভাড়া বৃদ্ধি করা হয়নি। আবারও সেই প্রশ্ন যে আমজনতার যাতে সরাসরি সংযোগ রয়েছে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিক সুবিধার কারণকে মাথায় রেখেই কি এই দুটি জায়গাতে ভাড়া বৃদ্ধি করা হলো না? কোথাও কি এখান থেকে দূরে সরে যাওয়া হলো? দ্বিতীয়ত, গত কয়েক মাসে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভারতীয় রেল তাদের যে রিজার্ভেশন পরিকাঠামো বা সংরক্ষিত টিকিটের যে পরিকাঠামোতে তাতে আমূল বদল এনেছে। এবং এটি করতে গিয়ে কি হয়েছে, আগে 120 দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে পারা যেত, এখন মাত্র 60 দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে পারা যায়। আর এই 60 দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে যাওয়ার ফলে ভারতীয় রেলের যে ক্লার্কেজ চার্জ, যেটি ভারতীয় রেলের আয় হতো, অর্থাৎ ধরুন 120 দিন আগে আমি ট্রেনের টিকিট কাটলাম, কনফার্ম টিকিট আমি পেয়ে গেলাম, তো আমার মনে হলো যে আমি যাতায়াত করব না, আমি ট্রেনের টিকিট ক্যান্সেল করে দেবো। এবং এই যে 120 দিন আগে থেকে এই ক্যান্সেল করে দিলে বা ট্রেনের একদম শেষ ধাপে গিয়ে সে ক্যান্সেল করে দিলে কি হতো,
যে টাকাটা ভারতীয় রেলের কাছে থাকতো ওই মূল যে টিকিটের ভাড়া সেখান থেকে কিছুটা সরিয়ে রেখে। এখন যেটা এমন হয়েছে, যেমন 60 দিন আগে থেকে ট্রেনের টিকিট যেমন নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক একই রকমভাবে প্রত্যেক কটা কামরাতে ট্রেনের টিকিট দেওয়ার পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কত শতাংশ পর্যন্ত তারা কনফার্মেশন দিতে পারবেন, আগে যে সংখ্যাটা প্রায় 20% পর্যন্ত ছিল সেটাকে এখন গিয়ে 9%-এর কাছাকাছি নামিয়ে আনা হয়েছে। ফলে 11% ক্ষেত্রের মধ্যে ভারতীয় রেল হিসেব করে দেখেছে প্রায় 7% ক্ষেত্রে তাদের যে ক্লার্কের চার্জ, যেটা তাদের কাছে লাভ হিসাবে আসতো, তারা সেটা পাচ্ছেন না। ফলে সেখানেও ভারতীয় রেলের ক্ষতি হচ্ছে। এছাড়া গোটা দেশ জুড়ে যেভাবে ভারতীয় রেল কখনো লাইন আপগ্রেডেশনের কাজ, কোথাও নতুন লাইন তৈরি পাতার কাজ, কোথাও স্টেশন পরিকাঠামো নির্মাণ করার কাজ, আবার কোথাও বুলেট ট্রেনের জন্য কাজ করতে গিয়ে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ফেলেছে, তা এই যাত্রীদের ভাড়া থেকে উঠে আসছে না। এবং পণ্যবাহী ট্রেন চালিয়ে কতটা আয় হতে পারে তা কোভিড পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত চালিয়ে তারা বুঝে নিয়েছে। সেখানেও নতুন করে সেই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাই ভারতীয় রেল মনে করেছে যে ধাপে ধাপে ট্রেনের ভাড়া বৃদ্ধি করতে হবে, কিন্তু রাজনীতি বড় বালাই। সে কারণেই লোকাল ট্রেনের ভাড়া তারা বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করল না, কিন্তু একই বছরে দুবার জুলাই এবং ডিসেম্বরে এসি এবং নন এসির টিকিটের ভাড়া দূরপাল্লার ট্রেনে বৃদ্ধি করলো। তবে যে পরিমাণ তারা আয় করার কথা বলছে, এর ফলে অর্থাৎ 600 কোটি টাকা, তা দিয়ে ভারতীয় রেলের এই বিপুল কর্মকাণ্ড সামলানোর মতো উপায় তৈরি হলো কিনা সে প্রশ্নের উত্তর মিলবে আগামী রেল বাজেটের আগে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।